নমস্কার, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর আকাশের সাতটি তারা কবি জীবনানন্দ দাশের লেখা এই কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে এবং প্রত্যেকটি অক্ষরের মানে বিশ্লেষণ করব এবং কবিতাটির বিষয়বস্তু আলোচনা করব। তাই তোমরা যারা এই ভিডিওটি দেখছো এই মুহূর্তে তাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কবি জীবনানন্দ দাশ ছিলেন পূর্ব বাংলার কবি। এই আকাশের সাতটি তারা কবির সনেট জাতীয় অর্থাৎ চতুর্দশপদী জাতীয় একটি কবিতা। এবার আমরা এই আকাশের সাতটি তারা কবি জীবনানন্দ দাশের লেখা এই কবিতাটির উৎস সম্পর্কে জানব। এই কবিতাটি কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের 6 নম্বর কবিতা। কাব্যগ্রন্থটি প্রকাশ পেয়েছে কবির মৃত্যুর পরে এবং সকলের জ্ঞাতার্থে বলা যায় যে কাব্যগ্রন্থের এই রূপসী বাংলা নামকরণ কবির নিজের নয়, নামকরণ করেছেন তার ভাই অশোকানন্দ দাশ। জীবনানন্দ পাণ্ডুলিপিতে নাম দিয়েছিলেন বাংলার ত্রস্ত নীলিমা। এবার কবিতাটির বিষয় সংক্ষেপ একটু জানি। পল্লী বাংলার এক শান্ত সমাহিত সন্ধ্যার চিত্রকল্প ফুটে উঠেছে এই কবিতায়। আকাশের সাতটি তারা আসলে সপ্তর্ষি মণ্ডল। বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে কবি বাংলার প্রকৃতিকে পৃথক করে দেখেন না, নিজেকেও মনে করেন ব্রহ্মাণ্ডের অংশ। সেই সাতটি তারা আকাশে ফুটে উঠলে কবি ঘাসের উপর বসে থাকেন। পল্লী বাংলার চিরন্তন সান্ধ্য শোভা মন ভরে দেখতে থাকেন তিনি। পরন্ত গোধূলি বেলায় সূর্য অস্ত যায়, আকাশের মেঘ যেন লাল কামরাগার মতো হয়ে ওঠে, গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যায়। কবির মনে হয় যেন এক মৃত মণিয়ার রক্তে সাগরের জল লাল হয়ে উঠেছে। ধীরে ধীরে সূর্যের শেষ আভাটুকুও মিলিয়ে যায়। আলো আঁধারিতে শান্ত স্নিগ্ধ নীল সন্ধ্যা নেমে আসে গ্রাম বাংলায়। কবির মনে হয় যেন আকাশে কোনো কেশবতী কন্যা এসেছে। আকাশের কালো রং আর কেশবতী কন্যার খোলা চুল চিত্রকল্পে একাকার হয়ে যায়। কবি তার স্পর্শ অনুভব করেন, কেশবতী কন্যার চুল তার মুখের উপর চোখের উপর ভাসে। আসলে এই কেশবতী কন্যা হলো গ্রাম বাংলার সন্ধ্যাকালীন রূপ। কবির এই স্নিগ্ধ রূপ যেভাবে অনুভব করেছেন তা আর কোথাও অনুভব করেননি। বাংলার প্রকৃতি হিজল, কাঁঠাল, জাম প্রভৃতি গাছের পাতায় এই চুলের স্পর্শ থেকে বঞ্চিত হয়নি। কবি শুধু এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেননি, তাকে মোহিত করেছে রূপসী চুলের গন্ধও, যা পৃথিবীর অন্য কোথাও নেই। ধানের নরম গন্ধ থেকে কলমি শাক, হাঁসের ভেজা পালক স্বরের মৃদু গন্ধ, পুকুরের জলের সুদা গন্ধ এবং চাঁদা ও সরপুঁটি প্রভৃতি মাছের আঁশটে গন্ধ, এমনকি কিশোরী মেয়ের চাল ধোয়া ভিজে ঠান্ডা হাতের গন্ধ তিনি অনুভব করেছেন। সন্ধেবেলায় কিশোর যখন বাড়ি ফিরেছে ঘাসের ওপর দিয়ে, সেই কিশোরের পায়ে দলা মুথা ঘাসের গন্ধ কবি টের পেয়েছেন। তিনি ব্যথিত হয়েছেন লাল লাল বটের ক্লান্ত নীরব গন্ধে। সৌন্দর্য ও মধুময় ঘ্রাণে মনকে মোহিত করার মতো একটা আমেজ তৈরি হয়েছে, যার মধ্যে কবি খুঁজে পেয়েছেন বাংলার প্রাণকে। এবার আমরা মূল কবিতায় আসি। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি, কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো। আকাশে সাতটি তারা অর্থাৎ সপ্তর্ষি মণ্ডলকে কবি বুঝিয়েছেন। সাতটি তারার নাম হলো বশিষ্ঠ, পুলস্ত্য, পুলহ, অঙ্গিরা, মরিচ, ক্রতু এবং অত্রি। এই সাতটি তারা যখন আকাশে ফুটে উঠেছে তখন কবি ঘাসের উপর বসে আছেন। আমি বলতে কবি নিজেকে বুঝিয়েছেন। বসে থাকি কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো। তিনি বসে বসে দেখেছেন যে কামরাঙা অর্থাৎ কামরাঙা একটি টক মিষ্টি জাতীয় ফল, গ্রাম বাংলায় প্রচুর পরিমাণে দেখা যায়। এর 5টি শিরা থাকে। এই ফলটি পাকলে এর যে রংটি হয় সেই রংটি যেন মেঘের রঙের সাথে কবি তুলনা করেছেন এবং মনে হচ্ছে কবির যেন মৃত মণিয়া। মণিয়া হচ্ছে
দক্ষিণ পূর্ব এশিয়ার একটি পাখি, চড়ুই পাখি জাতীয় এই পাখিটি। এটি বাদামি রঙের একটা ছোট্ট পাখি। এর পেটের দিকে কালচে ডরাকাটা দাগ থাকে এবং এর লেজটি খুব ছোট হয়। এই পাখিটি মরে গেছে, এর মৃত রক্ত যেন জলে ভেসে এই কামরাঙা রং ধারণ করেছে। গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে, আসিয়াছে শান্ত অনুগত। গঙ্গাসাগরের জলের ঢেউয়ে এই রংটি যেন তলিয়ে গেছে এবং এসেছে শান্ত অনুগত। শান্ত অনুগত, মাথা নিচু করে যেন সন্ধ্যা নেমে এসেছে। বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। এই শান্ত অনুগত হয়ে বাংলার নীল সন্ধ্যা নেমে এসেছে পৃথিবীর বুকে এবং নেমে এসেছে বাংলার বুকে, এবং কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী অর্থাৎ চুল ভর্তি একটা মেয়ে, সে যেন আকাশে নেমে এসেছে সাক্ষাৎ। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। যেন কবি যে ঘাসের উপর বসে আছেন, যেন কবির মনে হচ্ছে আকাশ থেকে স্বয়ং সেই কেশবতী কন্যা নেমে এসে কবির মুখের পরে তার চুলটা ভাসিয়ে দিয়ে যাচ্ছে। পৃথিবীর কোনো পথ এই কন্যাকে দেখেনি কো, দেখে নাই অত। পৃথিবীর কোনো পথ এই রূপসী কন্যাকে দেখেনি, এই রূপসী কন্যার এত সৌন্দর্যকে দেখেনি। অজস্র চুলের চুমা হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। বলছেন অজস্র চুলের চুমা, চুলগুলো যেন এসে চুম্বন করছে, জড়িয়ে ধরছে কাকে? হিজলকে, কাঁঠালকে, জামকে। হিজল হচ্ছে একটি ম্যানগ্রোভ জাতীয় অরণ্য। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। কবি জানেন না এত সুন্দর গন্ধ রূপসীর চুল থেকে আসতে পারে, কবি এটা ভাবতে পারেননি। রূপসী বলতে কবি সন্ধ্যাকালীন সময়কে বুঝিয়েছেন। সন্ধ্যাকালীন সময়ে যে আকাশ থেকে রূপসী কন্যা এক মাথা চুল নিয়ে নেমে এসেছিল, কবির চোখে মুখে বুলিয়ে দিচ্ছিল সেই রূপ, কবি তাতে স্নিগ্ধ হয়েছেন, মুগ্ধ হয়ে গেছেন। পৃথিবীর কোন পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের। বলছেন পৃথিবীর কোন কোন জায়গায়, কোন কোন পথে এমন গন্ধ আছে। কিসের গন্ধ? নরম ধানের গন্ধ। অর্থাৎ ধান যখন শীষে হয়, তখন ধান পাকার আগে যে গন্ধটা হয় তাকে বলে নরম ধানের গন্ধ, তার একটা সুমিষ্ট গন্ধ থাকে। এবং কলমির ঘ্রাণ, কলমি শাকের গন্ধ। হাঁসের পালক স্বর, অর্থাৎ ওই নল খাগড়া জাতীয় জিনিস সরস্বতী পুজোর সময় যাই দিয়ে আমরা লিখি, সেই স্বর, স্বরকাঠি। আর পুকুরের জল এবং চাঁদা ও সরপুঁটি, এগুলো একটা মিষ্টি জলের মাছ। এই মাছগুলোর গন্ধও তিনি উপলব্ধি করেছেন। এই সমস্ত কিছুর গন্ধ কবি উপলব্ধি করতে চেয়েছেন। মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, সিদ্ধ হাত খান। কবি এর সাথে সাথে আরো তিনি কিশোরীর চাল ধোয়া, অর্থাৎ একটি ছোট্ট মেয়ের চাল ধুয়ে এসছে, তার হাতে যে গন্ধটা লেগে আছে তাও তিনি উপলব্ধি করতে চেয়েছেন। কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলে। মুথা এক ধরনের ঘাস, অর্থাৎ একটি বালক সে কি করেছে? মুথা ঘাস পায়ে দলে এসেছে, কবি তারও গন্ধ উপলব্ধি করেছেন। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। কবি বলেছেন বটের ফল পাকলে লাল আকার ধারণ করে, সেই লাল লাল ফলগুলো দিনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে আছে, সন্ধে পর্যন্ত পড়ে আছে, তাদের ওপর দিয়ে কেউ মারিয়ে চলে গেছে, তার যে ব্যথা হয়েছে সেই ব্যথায় যে সে ক্লান্ত, সে নীরবভাবে সহ্য করেছে, তারও বর্ণনা দিয়েছেন। এরই মাঝে বাংলার প্রাণ, এত কিছু সৌন্দর্যের মাঝে কবি বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন। কবি বাংলার রূপের এত সৌন্দর্য দেখেছেন, তাতে এত মুগ্ধ হয়েছেন, তিনি বাংলাতেই থেকে যেতে চেয়েছেন, তিনি পৃথিবীর আর কোথাও যেতে চাননি। তিনি মনে করেছেন বাংলার রূপ যদি দেখা হয় তাহলে পৃথিবীর সমস্ত কিছুই দেখা হয়ে যায়, বাংলার মধ্যে এতটা প্রাকৃতিক সৌন্দর্য আছে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। এত কিছুর মধ্যেও, এত সৌন্দর্যের মধ্যেও কবি আকাশের 7টি তারাকে লক্ষ্য করেছেন। যখন আকাশে 7টি তারা ফুটেছে, কবির ঠিক চোখ গেছে সেই 7টি তারার দিকে।
রূপসী বাংলার গুণমুগ্ধ কবির দৃষ্টিতে গ্রামীণ বাংলার বুকে ঘনায়মান সন্ধ্যার এক অপরূপ চিত্র ফুটে উঠেছে। বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশৃঙ্খলা, অরাজকতা আর দ্রুত নগরায়নের পরিস্থিতিতে রূপসী বাংলার কবিতাগুলি হয়ে উঠেছে গ্রামীণ পল্লী বাংলার স্মৃতিচিহ্ন। এই কথা বলার অপেক্ষা রাখে না যে এই কবিতাটির মধ্য দিয়ে গ্রাম বাংলার সন্ধ্যাকালীন স্নিগ্ধ রূপ কবি ফুটিয়ে তুলেছেন। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।